জিয়াউর রহমান তার লেখায় যেমনটি বলেছেন যে তার অভিজ্ঞতা থেকে পাকিস্তানি তরুণ সমাজকে শেখানো হতো বাঙালিদের ঘৃণা করার কথা এবং সেই সঙ্গে একটা বাঙালিকে একটি নিকৃষ্টতম জাতি হিসেবে পরিচিত করা কিংবা তাদের মগজে মননে সেই জিনিসটা ধারণ করার এক ধরনের চেষ্টা। এগুলোর প্রভাব কি সমাজে পড়েছিল? এগুলোর প্রভাব থেকেই ধীরে ধীরে বাঙালিদের মধ্যে এক ধরনের মুক্তির আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল কিনা? ধন্যবাদ। অর্ধ শতাব্দীর বেশি পার হয়ে গেল, কিন্তু এই দিন ইতিহাসে অমর অক্ষয় হয়ে থাকবে এবং এই দিনে সমস্ত শ্রোতা মণ্ডলীর কাছে, দর্শক মণ্ডলীর সঙ্গে মিলে আমি এই বীর সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ডক্টর মাহবুবুল্লাহ অনেক আলোচনা করে আসছেন এবং অনেক সত্য কথা তার কথার ভিতর দিয়ে প্রকাশিত হয়েছে। আপনি আলোচনাটা শুরু করেছেন জেনারেল জিয়ার একটা লিখিত প্রবন্ধ, সেখানে তিনি যে বয়ানগুলো দিয়েছেন সেইটার পরিপ্রেক্ষিতে সেটা পাঠ করা উচিত সকলের এবং সেখান থেকে কতগুলো ইন্টারপ্রিটেশন নেওয়া উচিত। কিন্তু আমি মনে করি মুক্তিযুদ্ধ বা ইতিহাসের কোনো ঘটনার কোনো আনুষ্ঠানিক অফিসিয়াল ভার্সন দেওয়ার চেষ্টা করাটা খুবই অবৈজ্ঞানিক। নতুন নতুন উপাদান সেখানে যুক্ত হতে থাকবে। ইতিহাসকে আমরা ঘুরে ফিরে নানা দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরার চেষ্টা করব, তাহলে পরেই কিন্তু প্রকৃতি ইতিহাস আমাদের জানা যাবে। এবং যেখান থেকে আমরা সূত্রপাত করছি, অনেকে বলেন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস হলো ৭১ সাল, এর আগে কিছু নাই, ৯ মাস, এবং এটা মিলিটারি অপারেশন এবং সাকসেসফুল মিলিটারি অপারেশন। আমি এই বক্তব্যের সঙ্গে একমত নয়, কারণ আকাশ থেকে নাজেল হয়নি এই মুক্তিযুদ্ধ, সশস্ত্র পর্ব, বহুদিনের সংগ্রামের ধারাবাহিকতায় গড়ে ওঠা আন্দোলনের, গণ আন্দোলনের সংগ্রামের প্রক্রিয়ায় তার শীর্ষবিন্দু হিসেবে আমাদের সশস্ত্র পর্বটা সংগঠিত হয়েছে। তারা আমাদের পেছন দিকে তাকাতে হয়। পেছন দিকে তাকালে একটা গুরুতর প্রশ্ন আমার সবাইকে ভাবার জন্য আমি বলবো, আমরা স্টার্ট করি ৪৭ থেকে, সেটা কি ঠিক? আমাদের এখানে ব্রিটিশ কলোনি ছিলাম আমরা ২০০ বছর, তো ব্রিটিশ কলোনিয়াল শাসনের বিরুদ্ধে যে সংগ্রাম, সেটাও তো স্বাধীনতার সংগ্রাম। তারও তো সৈনিক এবং মহাসৈনিক সেনাপতিগণ, প্রীতিলতা, সূর্য সেন ইত্যাদিতে নাম বলে শেষ করা যাবে না। এবং গোটা ভারতবর্ষে বেঙ্গল এবং ওইদিকে পাঞ্জাব এবং সেখানকার বিখ্যাত নেতা পাঞ্জাবের কি সিং যেন, যাই হোক, ভগৎ সিং, ওইদিকে ভগৎ সিং এবং তার দলবল, আর এইদিকে সব বাংলার তরুণ জওয়ান, এটা বিশাল ইতিহাস কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশদেরকে। পথে হয়তো পথ এবং পন্থায় হয়তো কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, কারণ খালি ব্যক্তিগত সন্ত্রাস দিয়ে এটা করা যায় না, যেটা নাকি সেই সময়ের সেনানীরা বুঝতে পেরে পরবর্তীকালে তারা গণবিপ্লবের পথে তাদের মতাদর্শগত রূপান্তর ঘটে এবং একটা বড় অংশ কমিউনিস্ট আন্দোলনে যোগদান করে। এইটাকে, এই ইতিহাসের পর্বটাকে ধারাবাহিকতায় কিন্তু আমাদের দেখতে হবে। এবং ব্রিটিশরা খুব চালাক, তারা দেখলো এটা যদি কন্টিনিউ করে তাহলে তা আমও যাবে, ছালাও যাবে, আমার এখান থেকে সরকারও উঠে যাবে এবং আমার এখানে যে অর্থনৈতিক শোষণ, সেটাও আমি তো আর চালাতে পারবো না। সুতরাং ফন্দি করো, অর্থনৈতিক শোষণ বহাল রাখতে হবে। ওর জন্য কী করতে হবে? এমন একটা ফর্মুলা বের করলো যেখানে হিন্দু মুসলমানের বিভেদ আগে থেকেই তারা তৈরি করে রেখেছিল এবং সাম্প্রদায়িকতার ভিত্তিতে মানুষের যে চিন্তার অভিব্যক্তি, সেইটাকে সুরসুরি দিয়ে সামনে নিয়ে আসলো এবং সেই ভিত্তিতেই দ্বিজাতি তত্ত্বের ফর্মুলা আসলো, যে জাতি গঠিত হয় ধর্মের ভিত্তিতে, এটা ভাষার ভিত্তিতেও না এবং ঐতিহাসিক ধারাবাহিকতার ভিত্তিতে না। এবং এই কথাটা বলে পাকিস্তান আন্দোলন। কিন্তু আমি খালি পাকিস্তান আন্দোলনকে দায়ী করব না, আমাদের এখানে জাতীয়ভাবে যে আন্দোলনটা ছিল, কংগ্রেসের নেতৃত্বে যেটা পরিচালিত হচ্ছিল, সেই নেতৃত্বের ভেতরেও একের পর এক দুর্বলতা এবং অহমিকা বোধ এবং সমস্ত সিচুয়েশনটা বোঝার চেষ্টা করা, টু আন্ডারস্ট্যান্ড দ্য মুসলিম মাইন্ড, এই কাজটা বিশালভাবে গাফিলতি হয়েছে। শুধু তাই না, মুসলিমদের ভেতরে যেমন মুসলিম সাম্প্রদায়িকতায়,
হিন্দুদের ভেতর আরও উগ্র হিন্দু সাম্প্রদায়িকতা কিন্তু জন্ম নিয়েছিল, জনসংঘ ইত্যাদি তাদের মাধ্যমে। এবং পরিস্থিতি এমন জায়গায় চলে গেল, কলকাতা রায়ট, সেখান থেকে মানুষের রক্ত ছড়াছড়ি। ব্রিটিশরা হঠাৎ করে বলল 3 মাস 4 মাসের ভেতরে আমরা চলে যাচ্ছি, তোমরা যা করার করো। পার্টিশন নিয়ে বসাইলো, তখন সময়ও নাই, অন্য কিছু করবে, যুক্ত বাংলা রাখা যায় কিনা সেই চেষ্টা হয়েছিল, শ্যামাপ্রসাদ সারোয়ার্দী ফর্মুলা নিয়ে অনেক চেষ্টা, কিছুতেই কিছু হলো না। বাংলার মাহবুবুল্লাহ ভাই যেটা বললেন, বাংলার মানুষ তারা কিন্তু পাকিস্তান প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল 46 সালের ইলেকশনে বিশালভাবে। সম্ভবত মুসলমানদের ভেতরে 95% এই পাকিস্তান পক্ষে ভোট দিয়েছে। এবং সেইটা এই কারণে, যেটা মাহবুবুল্লাহ বললেন, এইটার সঙ্গে আমার বিবেচনায় সুপ্তভাবে যে অর্থনৈতিক স্বার্থবোধের চিন্তা ছিল, বাংলার শ্রমিক কৃষক তারা দেখলো যে হিন্দু জমিদারি শাসন যদি কন্টিনিউটির ধারায় আমরা চলি, তাহলে ওইটাইতে আবার আমাদের চেপে বসবে। আমাদের এখন কাজ হলো, দেশ যদি ব্রিটিশরা চলে যায় তাহলে পরে হিন্দু শাসনের হাত থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে, এবং সেটার পথ হলো এইটা। কিন্তু তাদের অভিজ্ঞতায় তারা এটা তখনও বুঝতে পারে নাই যে জমিদার মুসলমান হোক আর হিন্দু হোক, শোষক হিন্দু হোক আর মুসলমান হোক, মুসলমান প্রজার প্রতি সামান্যতম মমতা তারা করে না। এবং পাকিস্তান সৃষ্টি হওয়ার পর কৃত্রিম রাষ্ট্র, জিয়া রহমান সাহেব এটা বলেছেন, সবাই বলি আমরা, কৃত্রিমতা এই কারণে যে জাতির ডেফিনিশন যেটা, সেইটাকে অগ্রাহ্য করে আমি ধর্মভিত্তিতে জাতি বলতেছি, সেটাই যদি সত্য হতো, সমস্ত মুসলমান নিয়ে সারা দুনিয়ায় এক রাষ্ট্র হয়ে যেত। সো এইগুলো যুক্তিতে তো টেকে না। কিন্তু এই যুক্তির জায়গাগুলো শিক্ষিত বুদ্ধিজীবী তথা ছাত্র এবং যুবক তাদের ভেতরে যতটা ছিল, সাধারণ মানুষ তাদের অনুভূতির সঙ্গে জড়িত। মাকে মা বলে ডাকতে পারবো না। তার চেয়ে বড় কথা, পাঞ্জাব থেকে আমাদেরকে শাসন করবে, শোষণ করবে, তাহলে আমাদের কি হলো? তাহলে তো ওই অদৃশ্য জমিদারের শাসন, সেটার ভেতরেই আমরা থেকে যাচ্ছি। এই কারণে অর্থনৈতিক স্বার্থবোধের জায়গাটাও এখানে ছিল। সেই সময় কমিউনিস্ট পার্টি একটা ভুল পথ নেয়, ওটাকে আমরা বলি বাম হটকারী পথ। কিন্তু ওইটার স্লোগানের ভেতরে কতগুলো সত্য লুকিয়েছিল। তারা বলেছিল, ইয়ে আজাদি ঝুটা হ্যায়, লাখো ইনসান ভুকা হ্যায়। মানুষ ক্ষুধার্ত, সুতরাং ক্ষুধার্ত মানুষের জন্য যে স্বাধীনতা, সেটা প্রকৃত। তখন তারা একটা বিদ্রোহের পথ গ্রহণ করলো, এবং সেই সশস্ত্র বিদ্রোহের পথে তেভাগা আন্দোলন, তারপরে নানকার আন্দোলন, বিশাল বিশাল সংগ্রাম তখন সংগঠিত হয়েছে। সেই রকম একটা পটভূমিতে ঘৃতাহুতির মতো যেটা বলা হলো, উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। শক্তিশালী কেন্দ্র না থাকলে পাকিস্তানের অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়। শক্তিশালী কেন্দ্র, স্ট্রং সেন্টার, এই স্লোগানটা তারা দেওয়া শুরু করতে হলে এক ভাষায় যদি আমরা সবাইকে কথা বলতে না পারি, তাহলে পরে তো হবে না। এটা একটা যুক্তি। আরেকটা যুক্তি হলো, পাকিস্তানে আধিপত্য বিস্তার করেছিল পাঞ্জাবি পুঁজিপতিরা, এবং সঙ্গে আরও কয়েকজন কিছু ছিল মাইগ্রেন্টস অমুক সময়, কিন্তু এই যেটাকে আমরা 22 পরিবার হিসাবে চিহ্নিত করতাম, এখনো করি। তারা তাদের অর্থনৈতিক শোষণ বহাল রাখার প্রয়োজনে, বাঙালি জাতির উপরে শোষণ অব্যাহত রাখার প্রয়োজনে তার কালচারটাকে ভেঙে দাও। এবং শুধু বাঙালি না, বেলুচ, সিন্ধ, উত্তর পশ্চিম প্রদেশ, পাঞ্জাবের জনগণ, এই সবটার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো। এইখান থেকে আসলো কিন্তু অ্যাটাক এগেনস্ট ভাষা এবং সংস্কৃতি, এইটার উপরে আসলো। এবং সেইখান থেকেই আমি এই পর্বে কথাটা শেষ করতে চাই। দেখেন, এইটা আমি সবাইকে বলবো যে ইতিহাস বিচার করার সময় মনে রাখতে হবে, এই ঐতিহাসিক ঘটনাগুলোকে কেন্দ্র করে কে এইটার মাস্টার মাইন্ড ছিল, কে এইটার মহানায়ক ছিল, এইটা নিয়ে তর্কে আমরা লিপ্ত হই। আহাম্মুখী ব্যাপার। রবীন্দ্রনাথের কবিতা রথযাত্রা, মহা ধুমধাম, মাটিতে লুটায় মানুষ করেছে প্রণাম, রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। প্রত্যেকটা পর্বে মহানায়ক ছিল এই দেশের জনগণ। সেই জনগণের জায়গা থেকে আমাদের ইতিহাসকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার চেষ্টা ছাড়া
আমরা কিন্তু প্রকৃত ইতিহাসে যেতে পারবো না। এবং ইতিহাস নিয়েও এক ধরনের ব্যবসা শুরু যেটা চলছে সেটা সেটার অব্যাহত ভেতরে আমরা পড়ে থাকতে, জি। ওর জন্য ওইখানে আমি যাওয়ার পক্ষপাতী। জি।